আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, হ্যান্ডশেক করেছেন, তারা দুজনকে জড়িয়ে ধরেছেন। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প তার ব্যাপারে ভাবছে এই বলে। অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, শেখ হাসিনার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে, ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে। তুলসী গ্যাবার্ড এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছে, এই খবরটা বারবার ভারতীয় গণমাধ্যম দিচ্ছে। এবং তাদের সাক্ষাতে কি কথা হয়েছে, কি ধরনের আলোচনা হয়েছে, তুলসী গ্যাবার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, নানা রকমের খুঁটিনাটি খবরও ভারতীয় গণমাধ্যম দিচ্ছে। তুলসী গ্যাবার্ড এবং শেখ হাসিনার সাক্ষাতের খবর যখন ভারতীয় গণমাধ্যম দিচ্ছে, তখন যেটা একেবারেই নিরেট সত্য ঘটনা, সেটা হচ্ছে আমেরিকার গণমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার, যেটা বিশ্বের অন্যতম একটি গণমাধ্যম, সেখানে বাংলাদেশ সম্পর্কে একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টে বাংলাদেশকে সন্ত্রাসের জঙ্গিবাদের আখড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে তুলনা করা হয়েছে, বাংলাদেশের জঙ্গিবাদকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সাবধান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেটা শিরোনামে সেখানে বলার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান, অর্থাৎ বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে চলেছে। এটা ভয়ঙ্কর একটা রিপোর্ট। এই রিপোর্ট বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বার্তা বয়ে আনতে পারে। এই রিপোর্ট বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর রিপোর্ট হতে পারে না। বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেই রিপোর্টে আমেরিকান এই গণমাধ্যম তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যেটা পরবর্তী আফগানিস্তান হতে চলেছে। এবং তারা একেবারে স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে যে মেসেজটা দিতে চেয়েছে, সেই মেসেজটা হলো বিন লাদেন সম্পর্কে আমেরিকা বুঝতে দেরি করেছিল। অর্থাৎ বিন লাদেনের ক্ষমতা, বিন লাদেনের যে ব্যাপকতা, সেটা বুঝতে পারেনি আমেরিকা। আর বুঝতে পারিনি বলে 2001 সালের 11ই সেপ্টেম্বর, যাকে আমরা 1/11 বলি, সেই 1/11-এ আমেরিকার টুইন টাওয়ারে হামলা করেছিল বিন লাদেন। সেখানে বিমান হামলার কথা আমরা জানি, কিভাবে সেই ভিডিও চিত্র বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল। সেই ভিডিও চিত্র যে ভয়াবহতার, জঙ্গিবাদের যে ভয়াবহতার বার্তা দেয়, সেই ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে, এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে পরবর্তী আফগানিস্তান হিসেবে ট্রিট করা হয়েছে। সব থেকে ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে যে বিন লাদেনের ব্যাপারটা আমেরিকা বুঝতে দেরি করেছিল বলে টুইন টাওয়ারে হামলা হয়েছে, যার ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সম্পর্কে যে বার্তাটা দেওয়া হয়েছে, বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প প্রশাসন যেন বুঝতে দেরি না করে, এই মেসেজটা ওয়াশিংটন এক্সামিনার দেওয়ার চেষ্টা করেছে। এর চাইতে বাজে খবর আমার মনে হয় গত 7 মাসে আমাদের দেশের জন্য আসেনি। বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করা, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা, আমেরিকাকে সাবধান করা যে আমেরিকা বড় ধরনের বিপদে পড়তে পারে যদি বাংলাদেশের এই জঙ্গিবাদের ব্যাপারে ব্যবস্থা না নেয়, সেটা আমাদের জন্য ভয়াবহ বার্তাই শুধু না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। এখন এই মুহূর্তে সরকারের উচিত এই ব্যাপারটাকে ছেলে খেলা না করে, এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যে করণীয় করার, সেই করণীয়গুলো তারা যেন করতে পারে। তাদের সেই করণীয়গুলো করা উচিত, এবং তাদের সেই করণীয়গুলো তারা যদি না করেন, তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, যে মেসেজগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমাদের বিপক্ষে চলে যাবে। সেগুলো থেকে উত্তরণের পথ আমরা পাবো না। কদিন আগে প্রধান উপদেষ্টাকে
বলতে শুনেছি যে বিগত সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে। তিনি আবার পরক্ষণেই বলেছেন যে হয়তো বিল্ডিং ভাঙেনি, কিন্তু নৈতিকতা ভেঙেছে। যদি নৈতিকতার প্রশ্নই আসে, তাহলে আওয়ামী লীগ সরকারের শাসনামলের থেকে বর্তমান সরকারের শাসনামলের পার্থক্য কতটুকু করা যাচ্ছে, সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে। আমাদের নৈতিক স্খলন কোথায় গিয়ে নেমেছে? ধর্ষণ কাণ্ড প্রতিনিয়ত ঘটছে, সারা দেশ থেকে ধর্ষণের খবর প্রতিনিয়ত আমাদের সামনে আসছে। সেরকম একটা পরিস্থিতিতে নৈতিকতার প্রশ্ন যদি আসে এবং নৈতিক স্খলনের কথা যদি আসে, যদি গাজার উদাহরণ সামনে আসে, তাহলে এই ব্যাপারগুলো দুঃখজনক। কারণ আপনি যখন বিগত সরকারের সমালোচনা করবেন, তখন আপনাকেও খেয়াল রাখতে হবে বিগত সরকারের কোনো কর্মকাণ্ড যেন আপনার দ্বারা না হয়। বিগত সরকারের সময়ে যে যে ঘটনা ঘটেছে, তার চাইতেও খারাপ কোনো ঘটনা যেন আপনার সময়ে না ঘটে, সেই সচেতনতাটা খুবই প্রয়োজন। সেই রকম সচেতন বর্তমান সরকার থাকতে পারছেন কিনা, কিংবা উপদেষ্টারা সবাই মিলে থাকতে পারছেন কিনা, সেনাবাহিনীর ভূমিকা কতটুকু প্রয়োজন, কতটুকু হচ্ছে, এই প্রশ্নগুলো সামনে এসেই যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা থেকে যে সকল মেসেজ, বাজে মেসেজ আসতে শুরু করেছে, সেই মেসেজগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এখনই কি আমাদের সচেতন হওয়ার সময় নয়, নাকি আরও দেরি হলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে? দেশের অবস্থা যখন নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, ঠিক সেই সময়ে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। সেনাপ্রধানকে নিয়ে বেশ কয়েকদিন তেমন কোনো আলোচনা ছিল না। সেনাপ্রধানের বিদেশ সফরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল বলে নানা রকমের সংবাদ পাওয়া যাচ্ছিল। অতঃপর এবার সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান যে সময় দেখা করেছেন, যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই ছবিতে যে দৃশ্য আমরা দেখছি, তাতে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুজনের কাউকেই হাস্যোজ্জ্বল দেখা যায়নি। দুজনের মুখই ভার ছিল এবং চিন্তামগ্ন ছিলেন দুজনে। তার মানে তাদের মধ্যে সিরিয়াস অনেক কথা হয়েছে। সেনাবাহিনী নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে, গতকালকেই আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অ্যাকশন, খিলক্ষেতে মাত্র 6 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পুলিশ যখন আসামি এক কিশোরকে, 17 বছর বয়সে এক কিশোরকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন খিলক্ষেত কাঁচা বাজারের কাছে বিক্ষুব্ধ জনতা সেই কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। সেই ঘটনা পুলিশ ঠেকাতে পারেনি। পুলিশ যখন ঠেকাতে পারেনি, তখন সেনাবাহিনীকে আসতে হয়েছে, এবং সেনাবাহিনী যখন এসেছে ততক্ষণে সেই কিশোরকে মেরে ফেলা হয়েছে। তারপরে লাশ উদ্ধার করা, জনতাকে শান্ত করা, এই কাজগুলো সেনাবাহিনীকে করতে হয়েছে। পুলিশ এখনও তার আস্থা ঠিক মতো ফিরে পায়নি, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। সেনাবাহিনীর আজকেও একটা কর্মকাণ্ড আমরা দেখেছি। জাতীয় পার্টির এর আগে একদিন জাতীয় পার্টির ইফতারে হামলার হুমকি দেওয়ার কারণে ইফতার মাহফিলই বাতিল করে দেওয়া হয়েছিল। আজকে আবার বনানীতে একটা রেস্টুরেন্টে জাতীয় পার্টি যখন ইফতার পার্টির আয়োজন করেছে, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের নামধারী কয়েকজন যুবক সেখানে হামলা করেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, মহাসচিব চুন্নু, কো চেয়ারম্যান সহ অনেককেই তারা বেধড়ক পিটিয়েছে এবং 3 থেকে 4 জনকে মেরে রক্তাক্ত করেছে, তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। পুলিশ, তাদের জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, পুলিশকে ডাকলেও পুলিশ সাড়া দেয়নি। সেই মুহূর্তে সেনাবাহিনীকে ডাকে তারা। সেনাবাহিনী আসলে যারা এই কর্মকাণ্ড করছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেনাবাহিনী আসার ফলে তারা পালিয়ে যায়। এরপরে জাতীয় পার্টির নেতাদেরকে আশ্বস্ত করেছে সেনাবাহিনী এবং তারা ইফতার পার্টি পরবর্তীতে করেছে। যাদেরকে হাসপাতালে নিতে হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
অর্থাৎ সব জায়গাতেই সেনাবাহিনী যখন আস্থার প্রতীক হয়ে উঠছে, ঠিক সেই সময়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন এবং যে চিরাচরিত নিয়ম প্রধান উপদেষ্টা তার চেয়ারে বসেন, পাশে তার গেস্ট বসেন, সেরকম দৃশ্য আমরা দেখেছি। প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে যেভাবে সাক্ষাৎকার দেন, সামনাসামনি দুটো চেয়ার, সেরকম সামনাসামনি দুই গেস্টের দুই চেয়ারে দুজন বসেছেন এবং তারা কথা বলেছেন। আইএসপিআর থেকে জানানো হয়েছে, যেটা ফরমালি অনেক বড় একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে যেটা চৌম্বক অংশ যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে, সেটা আইএসপিআর থেকে স্বীকার করা হয়েছে। তার মানে দেশের পরিস্থিতি, অনেকগুলো পরিস্থিতি, তাদের মধ্যে আদতে কি আলোচনা হলো সেটার প্রতিফলন আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই দেখতে পাবো সরকারের বিভিন্ন রকমের কর্মকাণ্ডে এবং সেনাবাহিনীরও বিভিন্ন রকমের কর্মকাণ্ডে। তার আগে পর্যন্ত ফরমালি আইএসপিআর থেকে যেটা জানানো হয়েছে, এর বাইরে খুব একটা বেশি জানার আসলে উপায় নেই। তারপরেও যেটা অনুমান করা যায়, বিভিন্ন সূত্র যেটা বলছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে, তা না হলে আন্তর্জাতিক চাপ মারাত্মকভাবে বাড়বে, এই ব্যাপারে কথা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ সম্পর্কে যে যাচ্ছে তাই মন্তব্য করেছেন। বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, খেলাফত, আইএসের উদ্ভব, এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা করেছেন, সেই ব্যাপারটা যে গভীর উদ্বেগের, সেটাও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সেনাবাহিনী কি করছে, কি করতে পারে সামনে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং তাদের দুজনের চেহারা দেখে মনে হলো যে তাদের মধ্যে এই বিষয়েও আলোচনা হয়েছে। কয়েকদিন আগে আমরা ফেব্রুয়ারির 25 তারিখে সেনাবাহিনী প্রধানকে বেশ কড়া মন্তব্য করতে দেখেছি এবং সবাইকে, সরকারকে এবং ছাত্র সমন্বয়কদের সাবধান করতে শুনেছি যে আমি সাবধান করে দিচ্ছি, এনাফ ইজ এনাফ, এভাবে আর চলতে পারে না। তিনি মব কালচারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য প্রধান কারণ হিসেবে দেখেছেন। তিনি বলেছেন, পুলিশের মনোবল ভেঙে যাওয়ার মূল কারণ সরকারের পুলিশের বিরুদ্ধে নানা রকমের অ্যাকশন, এভাবে প্রতিষ্ঠান ভেঙে দিয়ে কোনো অগ্রগতি হবে না, এরকম কড়া কিছু মন্তব্য করেছিলেন। সেই বিষয়গুলো নিয়েও নিশ্চিত করে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেনাপ্রধান এখন হার্ডলাইনে যাবেন কিনা, আন্তর্জাতিক চাপ যখন একেবারে দৃশ্যমান, আমেরিকার চাপ দৃশ্যমান, ভারত নানা রকমের দুতিয়ালিতে যখন সফল হতে চলেছে, ঠিক সেই সময় সেনাবাহিনীর উপরে চাপ বাড়ছে। আমরা কয়েকদিন আগে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক স্বাভাবিক হবে না যতদিন পর্যন্ত না এই সরকার বিদায় হয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার না আসবে। সেনাবাহিনী ক্ষমতা নেবে এরকম কোনো টার্গেট নেই, তিনি স্পষ্ট করেছেন। আবার জাতিসংঘের নিরাপত্তা যে বাহিনী, নিরাপত্তা মিশন, শান্তি মিশন, সেই শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় পার্ট রয়েছে, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। সেই মিশন বাতিল হয়ে যাবে যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। দেশে যদি গণতন্ত্র না থাকে, নানা রকমের সমস্যায় আসলে সেনাবাহিনীও ভুগছে। সেনাবাহিনীর অভ্যন্তরের নানা বিষয় নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, যেটা আইএসপিআর থেকে আবার বলাও হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে খুব একটা সুখকর আলোচনা, খুব একটা
সুখকর সাবজেক্টে তাদের মধ্যে আলোচনা হয়নি, যে ছবিটা আমরা দেখিয়েছি এই দুজনের ছবিটা আরেকবার দেখতেই পারেন আপনারা। যে কোনো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের এই বৈঠকের ছবি দেখে নিতেও পারেন যে কোনোভাবে। তাদের দুজনের চেহারায় যে চিন্তার ভাঁজ, তাদের দুজনের, বিশেষ করে প্রধান উপদেষ্টা সবসময় হাস্যোজ্জ্বলভাবে থাকার চেষ্টা করেন, সেটার একেবারেই ব্যতিক্রম চিত্র আমরা দেখেছি। সুতরাং কিছু একটা ঘটতে চলেছে এমনটা অনুমান করলে সেটা হয়তো বা ভুল হবে না।